আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আজকে আমরা মাস্টার বইয়ের 21 নম্বর ক্লাস আজকে হাজির হয়েছি। আজকে টপিক হচ্ছে কনজাংশন অফ অ্যান্ড লিঙ্কার্স। হ্যাঁ, লিঙ্কার্স মিন্স আমরা যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি তে কানেক্টরস যেটা পড়ে আসছে। হ্যাঁ, তো এই টপিকটাই মূলত এটা, বাট এখানে আমাদের যে অ্যাডমিশন এবং চাকরির যেই প্রশ্নগুলোর ধরন হয়, আমরা সেই সিস্টেম, কৌশল এবং টেকনিকে আমরা সলভ করব। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় বিভিন্ন জায়গা টপিক থেকে, বাট এই লিঙ্কার্সটা একটা বেসিক টপিক বা কনজাংশন একটা বেসিক টপিক, এটা যদি ভালো করে বুঝতে পারেন অনেক টপিক কভার হয়ে যাবে, আপনি অনেক বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে, আপনি প্রশ্ন দেখলেই খুব দ্রুত সলভ করতে পারবেন, সময় লাগবে বাট এই টপিকটা থেকে অনেক অনেক প্রশ্ন হয়। দেখবেন যে আপনি বইটা খুলে দেখবেন বা আজকে আমরা পড়াবো প্রিভিয়াস ইয়ারে কত প্রশ্ন আসে, জাস্ট কিছু মৌলিক ব্যাপারগুলো জানলেই আপনি এই ধরনের প্রশ্ন হাজার হাজার সলভ করতে পারবেন। তো আমাকে একটু জানান আপনারা সবকিছু ওকে, সব শুনতে পাচ্ছেন কিনা বা সব ক্লিয়ার কিনা। সবাই আমাকে একটু বলেন যে আপনারা সব শুনতে পাচ্ছেন কিনা বা ওভারঅল সব ক্লিয়ার কিনা, একটু জানাবেন। আর আপনারা কেমন আছেন একটু জানাতে পারেন। আজকে আমরা কনজাংশন নিয়ে কথা বলবো। আবার বলছি, আমাদের মাস্টার বই যারা নতুন আমাদের ভর্তি হচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এটার পড়া অনেক, কিন্তু প্রেশার নেওয়া যাবে না, জাস্ট প্রত্যেকটা জিনিস লজিক্যালি বুঝে পড়ে যান। আপনি লজিক্যালি আমাদের সপ্তাহে যে 3 দিন করে ক্লাস হয় বা সামনে হয়তো আর ক্লাস সংখ্যা বাড়বে, এই ক্লাসগুলো নিয়মিত করতে থাকেন। ক্লাসগুলো নিয়মিত করতে থাকলে আপনি অটোমেটিক আপনার ব্রেইনে আপনার গ্রোথ হয়ে যাবে, তখন আপনি অটো বুঝতে পারবেন। এই জন্য বেশি প্যানিক হওয়া যাবে না, যা পড়াচ্ছি এগুলো একটু বুঝে বুঝে পড়েন। আর যাদের একদমই বেসিক দুর্বল, হতাশ হওয়ার কিছু নাই। 50টা প্রশ্ন সলভ করলে আপনি 10টা পারবেন না, স্বাভাবিক, কারণ আপনার বেসিক দুর্বল। এই জন্য জাস্ট শেষ দিন পর্যন্ত ওয়েট করেন, ঠিক আছে? ওকে, স্বপ্ন লিখছেন, ওকে স্যার, ক্লিয়ার। তানভীর, ওকে, মাশাআল্লাহ। সবাই কেমন আছেন? হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছি নতুন জয়েন হয়েছে। আচ্ছা, এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, আমরা পরবর্তীতেও দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা একটু চলে আসি, আমরা এখানে একটু খেয়াল করি। তবে লাইভ ক্লাস করা বেটার, হ্যাঁ, যেহেতু সুযোগ আছে লাইভ ক্লাসের, সো লাইভ ক্লাসগুলো করবে। তো দেখেন কনজাংশনটা আসলে কি। কনজাংশন মানে আমরা যদি বলি লিঙ্কার্স মানে কোনো কিছু কানেক্ট করা, কোনো কিছু যুক্ত করা। কনজাংশন এন্ড লিঙ্কার্স মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করা। সেটা কাকে যুক্ত করতে পারে? সেন্টেন্সকে যুক্ত করতে পারে, ক্লজ বা ফ্রেজকে যুক্ত করতে পারে, ওয়ার্ডকে যুক্ত করতে পারে, তাই না? তো এই যে আমাদের ক্লজ ফ্রেজ সামনে টপিক আছে, আমরা পড়াবো, ইন ডিটেলস পড়াবো। তো এই কনজাংশন কোনগুলো? আমরা যেমন বলতে পারি অ্যান্ড, অর, বাট, ইয়েট, যদিও, হ্যাঁ, দো, অলদো, আফটার, বিফোর, বিকজ, সিন্স, হোয়াইল, লেস্ট। এই প্রত্যেকটা জিনিস আমরা এখন আবার ভেঙে ভেঙে ডিপলি পড়বো। তাহলে কনজাংশন এক কথায় কি বলা হয়? কোনো কিছু কানেক্ট করা, কিছু কি করা, কানেক্ট করা, কোনো কিছু জয়েন করা, এটাকেই মূলত কি বলা হয়? কনজাংশন বা লিঙ্কার্স বলে। তাহলে আমরা একটু আসি, দেখেন দেখেন 1 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন। এগুলো কিন্তু দেখেন ব্যাংকার্স রিক্রুটমেন্ট, হ্যাঁ, উপ সহকারী, পানি উন্নয়ন, প্রাথমিক সহকারী, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, প্রাথমিক প্রদান, হ্যাঁ, প্রাইমারি, সমাজসেবা অধিদপ্তর, পরিবার কল্যাণ। তার মানে স্কিপ করার সুযোগ নেই, এখান থেকে প্রশ্ন আসবে, এটা 100% ধরে রাখেন, আপনি যেই পরীক্ষায় দেন না কেন। আমরা কোনো পরীক্ষাকেই কাউন্ট করবো না, আমরা ইংরেজিটা শিখবো, ভালোভাবে শিখবো, গ্রামারটা শিখবো, ভালোভাবে শিখবো, যেন আমি সব জায়গায় পরীক্ষা দিতে পারি। A conjunction is a part of a speech that thoughts. A conjunction is a part of a speech that thoughts. এখানে একটু খেয়াল করেন তো, a conjunction is a parts of a speech. এটা conjunction হলো কি? Parts of a speech that, এটা কি করে? এটা হচ্ছে কি বলছে, চিন্তা কি করে? আমাদের যে thoughts মানে কি? চিন্তা করা, সেই চিন্তাকে কি করে? Describe, বর্ণনা করে না, মডিফাই করে না, হ্যাঁ, নাম্বার তো হওয়ার সুযোগই নাই। এটা কি করে? কানেক্ট করে, সংযুক্ত করে, যোগ করে, জয়েন করে। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে বি নাম্বারটা। হুইচ ওয়ান ইজ কনজাংশন? কোনটা কনজাংশন? আর দা হচ্ছে আর্টিকেল, হবে না। টু হচ্ছে প্রিপোজিশন, হবে না। আপ হচ্ছে প্রিপোজিশন, হবে না। যে এন্ড হচ্ছে কি
কনজাংশন। হুইচ ওয়ান ইজ কনজাংশন, কোনটি কনজাংশন? ভেরি, ভেরি না, রান না, হোয়াই না, আনসার হচ্ছে অর। কারণ ভেরি তো হবে না অ্যাডজেক্টিভ, তারপর রান এটা তো হবেই না, হোয়াই এটা তো ডাব্লিউএস ওয়ার্ড হবে না। তারপর দেখেন নিচের কোনটি কনজাংশন উদাহরণ? ভেরি হবে না, আওর হবে না, ফর হবে না। আমরা কি কাউন্ট করতে পারি? 4 কি করব? 4 হচ্ছে সি নাম্বারটা। এরপর আবার দেখেন আমরা আরো কিছু প্রশ্ন দেখি। 5 নাম্বার आंसर আপনারা করেন তো। হুইচ ওয়ান ইজ ডিসিমিলার, হুইচ ওয়ান ইজ ডিসিমিলার বলছে সিমিলার, হ্যাঁ ডিসিমিলার। বলেন তো 5 এর आंसर কি হবে? দো, অ্যাজ, ইনটু, বাট। দেখি পারেন কিনা। হুইচ ওয়ান ইজ ডিসিমিলার, দেখি কারা आंसर করতে পারেন। 5 এর आंसर সবাই একটু রেসপন্স করেন। তাহলে সিমিলার মানে হচ্ছে একই, ডিসিমিলার মানে হচ্ছে কি আলাদা। তার মানে দেখেন দো মানে যদিও, অ্যাজ যেহেতু, বাট কিন্তু। এই যে ইনটু, ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ এই যে 4টার মধ্যে কোনটার মিল নাই। তার মানে দেখেন শুধু কনজাংশনের একটা থিম, সেটা হচ্ছে কি যে কনজাংশন কি কোনো কিছু যুক্ত করেন এবং কনজাংশনের জাস্ট পয়েন্ট মানে কনজাংশনের যে ওয়ার্ড গুলো এগুলো মনে রাখলেই আপনি অনেক অনেক প্রশ্ন পারতেছেন। ঠিক আছে, আচ্ছা এখন এই কনজাংশন বা লিঙ্কার্স গুলো নিয়ে আমরা একটু ডিটেইলস কথাবার্তা বলবো। প্রথমে আসি, দেখেন এন্ড এবং বাট। এন্ড কি? এন্ড হচ্ছে দুইটা সমজাতীয় জিনিসকে যুক্ত করে, আর বাট হচ্ছে কি দুইটা বিপরীত জিনিসকে যুক্ত করে। তাহলে এন্ড দ্বারা কি? এন্ড দ্বারা হচ্ছে কোনো কিছু যোগ করা, সমজাতীয়, হ্যাঁ একই। আর বাট মানে হচ্ছে কি? বাট মানে তো কিন্তু, তার মানে কি বিপরীত। তাহলে এই প্রশ্নটা দেখেন তো, 6 এর आंसर, দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ ড্যাশ দে ওয়ার টেস্টি। দ্য ভেজিটেবল ওয়ার ফ্রেশ ড্যাশ দে ওয়ার টেস্টি বলছে ভেজিটেবল গুলো কি অনেক ফ্রেশ, অনেক তরতাজা এবং এগুলো খেতেও অনেক টেস্টি। তার মানে সেই ভেজিটেবল ফ্রেশ এবং হচ্ছে টেস্টি, তার মানে একই জিনিস সে কি করবে? কানেক্ট করবে। তাহলে সিন্স হবে না, ফর হবে না, বিকজ হবে না, অ্যান্সার হচ্ছে কি ডি নাম্বার এন্ড বলবে। তাহলে 7 এর आंसरটা দেখেন তো কি হবে। 8 নাম্বার কোশ্চেন आंसरটা আপনারা করবেন। হি ফেইলড দ্য টেস্ট মেনি টাইমস, হি ফেইলড দ্য টেস্ট মেনি টাইমস। সে কি করছে? তার টেস্টে অনেকবার কি করছে? ফেল করছে। সে টেস্টেই ফেল করছে অনেকবার। হি ডিড নট স্টপ ট্রাইং, ট্রাইং মানে হচ্ছে চেষ্টা করা, তবুও কিন্তু সে অনেকবার ফেল করছে, কিন্তু কিন্তু তিনি চেষ্টা থামায় নাই। তাহলে কি হবে? সো হবে, বাট হবে, অলদো হবে নাকি অ্যাজ হবে? 8 এর आंसर কি হবে? তাহলে এখানে চমৎকার ভাবে বলতে পারতেছি সে অনেকবার টেস্টে কি করছে? ফেল করছে, কিন্তু তার চেষ্টা থামায় নাই। কিন্তু ইংলিশ আসলে বাট হবে। সো সুতরাং এটা হবে না, অলদো যদিও এটাও হবে না, অ্যাজ যেহেতু এটাও হবে না। आंसर হচ্ছে কি বাট। আবার দেখেন এই প্রশ্নের आंसरটা দেখেন। হি ran fast, হি ran fast dash he could not get the bus. হি ran fast, সে দ্রুত দৌড়ায়, দৌড়ানোর পর সে বাস ধরতে পারে নাই। দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়াইলে তো দ্রুত বাস পাওয়ার কথা, কিন্তু কি হয়েছে? উল্টা হয়েছে, নেগেটিভ। তাহলে আমরা কি হবে? বাট হবে। 9 এর आंसर কি হবে? বাট। অ্যাজ হবে না, ইয়েট হবে না, হাউএভার হবে না। এখন আমি আপনাকে যেটা আমি বলি সেটা হচ্ছে এই যে এন্ড বাট দ্বারা এখানে আমরা যদি একটু চিন্তা করি 6 থেকে প্রায় 11টা প্রশ্ন আছে, আমরা সলভ করলাম 2 থেকে 4টা। বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার হোমওয়ার্ক। অ্যান্সার দেখবেন না, বুঝে বুঝে অ্যান্সার করবেন। কেন হইলো, কি কারণে হইলো, কোন কারণে হইলো না। এবং যদি কোনো শব্দ না পারেন তাহলে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অথবা আমি আছি, অথবা আমরা এই ভিডিওটা তো লাইভ হচ্ছে, এটা রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পরে
যেই ভিডিওটা পাবেন ওই ভিডিও অর্থাৎ আমাদের সকল ক্লাস যেখানে সিরিয়াল লিংক আছে প্রত্যেকটা ক্লাসের নিচে আপনি কমেন্ট করতে পারেন, যদি কোনো প্রশ্ন নিয়ে প্রবলেম থাকে ওগুলোর আমরা সেখানে সমাধান দিব, অথবা ক্লাসের শুরুর দিকে এবং শেষের দিকে আমরা আপনাদের প্রশ্ন সেশন রাখবো, তখন আপনি জিজ্ঞেস করবেন। আচ্ছা দেখেন, অর মানে অথবা, অর মানে বিকল্প, অর মানে কি অথবা, অথবা কি বিকল্প বোঝাইতে আমরা এগুলো বসি, বা কিংবা বোঝাইতে বসি। ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার বলছে তোমাকে যেই প্রস্তাবিত জব অফার দেওয়া হয়েছিল সেটা গ্রহণ করতে পারো, অথবা ইউ মে ওয়েট ফর এ বেটার জব বলছে তোমাকে যেই জবের অফার দেওয়া হয়েছে সেটা গ্রহণ করতে পারো, অথবা সামনের কোনো বেটার একটা জবের জন্য অপেক্ষা করতে পারো। তাহলে কি বলছে, যেটা আছে সেটা করতে পারো, অথবা, তাহলে অথবা বললে কি হবে, আনটিল মানে পর্যন্ত হবে না, তারপরে দেখেন টিল মানে পর্যন্ত, এটা তো আর হবে না, বাট কিন্তু এটা হবে না, আনসার হচ্ছে কি সি নাম্বার হচ্ছে আর হবে। এগুলোর মূল থিম গুলো বুঝবেন। আবার বলছি, আমার পড়ানোর ধরন, হ্যাঁ যারা নতুন জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে বলা যে আমার পড়ানোর ধরন হচ্ছে মুখস্থ না। একটা জিনিস মনে রাখবেন, মুখস্থ করে আপনি এখন বলবেন হয়তোবা পারবেন, 1 ঘন্টা পরে দিলে আর পারবেন না, আগামীকালকে দিলে প্রশ্ন পারবেন না, কিন্তু ওই প্রশ্নটা যদি বুঝে পড়েন আপনি লাইফ টাইম এটা মনে রাখতে পারবেন। কিছু কিছু টেকনিক এগুলো লিখতে হবে, সেগুলো তো আমি বলে দেই, তবে এগুলো জাস্ট বুঝবেন। একটা বুঝলে হাজার হাজার প্রশ্ন সলভ করা যায়, আর না বুঝলে একটা প্রশ্ন, ওই প্রশ্ন যদি আবার 2 দিন পরে দেওয়া যায় এটা সম্ভব না। তাহলে একটু দেখেন, আমরা পরবর্তীতে আসি। সো, সো মানে কি তাই, সো মানে তাই, হ্যাঁ তাই, অথবা আমরা বলতে পারি সুতরাং, তাই না? এই সোর পরিবর্তে আমরা যদি আরেকটু খেয়াল করি, দেখেন সো দিয়ে দেয়ার ফর, সেই জন্য, সেই কারণে, সুতরাং। তাহলে আমরা সো বা দেয়ার ফর একসাথে ব্যবহার করতে পারি, এটা নিয়ে মাথা ব্যথা নাই, তবে একটু ভালো করে মনে রাখবেন যে সো দ্বারা বোঝায় যদি কি বলে কোনো ফলশ্রুতি বোঝায়, কোনো ফলাফল বোঝায়, ঠিক আছে, এই টাইপের কিছু ফলশ্রুতি বোঝালে আমরা কি ইউজ করি, সো ইউজ করি, এবং সেক্ষেত্রে দেয়ার ফর ইউজ করা যায়। হ্যাঁ, আমরা একটু পরে আসি। দেখেন, হি হি ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইংল্যান্ড, হি ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইংল্যান্ড, সে কি করে ইংল্যান্ডে কাজ করতে যাচ্ছে, ড্যাশ হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংল্যান্ডে কাজ করতে যাচ্ছে তাই তার কি করবে, তাই সে ইংরেজি শিখবে বা ইংরেজি শিখছে, তাই না? তো ইংল্যান্ডে কাজ করতে যাচ্ছে বিধায় তার ইংরেজি শেখাটা দরকার, তাহলে কি তাই, যদি কি হবে, ইফ হবে না, বাট হবে না, দো হবে না, আনসার হচ্ছে এই নাম্বার। তারপর 14 নম্বর, শি ব্রোক আ কাপ, শি ব্রোক আ কাপ, সে একটা কাপ ভেঙে ফেললো, ড্যাশ শি বট অ্যানাদার ওয়ান, তাই আরেকটা কিনলো, সে একটা কাপ ভাঙছে তার পরিবর্তে সে আরেকটা কিনছে, তাহলে কি দেখেন, বিকজ কারণ, এটা হবে না, সো এটা রাইট অ্যান্সার, এন্ড এবং এটা হবে না, অ্যাজ ইফ মানে যেন, এটাও হবে না, আনসার হচ্ছে কি সো, বি নাম্বার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যদি আমরা বলি যে সো মানে হচ্ছে কি তাই, সো মানে কি তাই, এরকম যদি কোনো বাক্য দেখেন তাহলে কি বলবেন, তাহলে আমরা সো ইউজ করবো। এখন দেয়ার ফরটা কি, সবে মাত্র বলা হয়েছে এমন বিষয়ের যুক্তি সাপেক্ষে ফলাফল দেয়ার ফর বা সেই জন্য ইউজ করতে পারি। কি বলছে, সবে মাত্র বলা হয়েছে, যেমন আমরা বলতে পারি হি ইজ অনলি 17 and therefore not eligible to vote, হি ইজ অনলি 17 বলছে তার বয়স 17, এই 17 হওয়ার কারণে সে কি করতে পারতেছে না, ভোট দেওয়ার যোগ্য নয়, বলছে হি ইজ অনলি 17 and therefore not eligible to vote, হ্যাঁ এই যে তার বয়স 17 তাই সে কি ভোট দেওয়ার মধ্যে যোগ্য না। আবার দেখেন 2a equals 10 and ড্যাশ i equals 5, অর্থাৎ 2 এর সমান 10, সুতরাং বা এই কারণে a সমান 5, তার মানে এরকম বুঝালে ইভেনচুয়াল এটা তো হবে না, দাস এটা হবে না, দেয়ার বা এটাও হবে না, আনসার হচ্ছে দেয়ারফর। মানে আপনাকে আমি একটা বলি, পরীক্ষায় আপনার জানা জিনিসের মধ্যেই আসবে, আহামরি কোনো কিছু আসবে না। অর্থাৎ আমরা যখন একটা জিনিস পড়ি কিন্তু অপশনে দেখেন 4টা, তো অপশন দেখেই তো একদম কমন সেন্স দিয়ে বোঝা যায় যে ইভেনচুয়াল হবে না, দাস হবে না, দেয়ার বাই হওয়ার সুযোগ নেই, দেয়ারফর হওয়ার সুযোগ নাই। এরপরে দেখেন বিকজ বা বিকজ অফ, এই জায়গাটা একটু বুঝতে হবে, আমি এগুলো একটু বলে দিই আপনাদেরকে। দেখেন বিকজ অফ মানে কি আর বিকজ অফ মানে কি, বিকজ অথবা বিকজ অফ ওটা উভয়ের অর্থ হচ্ছে কারণ। ভালো করে মনে রাখবেন যে বিকজ অফ এর পরে নাউন বসবে, আর
শুধু বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলবে, মানে একদম এটা আমরা একটু গ্রামাটিক্যালি চিন্তা করব। উভয়ের অর্থে যেহেতু কারণ, বিকজ এর পর বিকজ অফ এর পরে নাউন, বিকজ অফ এর পরে নাউন, এটা একটা ফ্রেজ। আর বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব অর্থাৎ সাধারণ বাক্য যেটা অ্যাসার্টিভ বাক্য যদি বসে তাহলে বিকজ বলবে। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করে আমরা বুঝতে পারবো। দেখেন 16 নম্বর, ড্যাশ অফ হিজ অফস্কিন এইসি উই কুড নট রিচ এনি কনক্লুশন। তাহলে একটু দেখেন তো, তার জেদের কারণে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ড্যাশ ইজ অবস্টিন এইসি, এখানে দেখেন এখানে তার জেদের কারণে করতে পারে না। এখানে দেখেন অফ প্রিপজিশন অলরেডি আছে, অফ প্রিপজিশন আছে, এই সি ওয়াই যুক্ত শব্দ থাকলে সেটা নাউন হয়। অলরেডি আমরা যে এই ক্লাসগুলোর পরে হ্যাঁ আইডেন্টিফিকেশন অফ নাউন পড়াবো আর কি, ইন্টারজেকশন টপিকের পরে, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তো একটু খেয়াল করেন, এই সি ওয়াই থাকলে সেটা নাউন হয়, তাহলে আমরা কি বলবে? বিকজ। এখানে দেখেন বিকজ, তো ফুল হওয়ার সুযোগ নেই এখানে, তো বুঝবেই না, মাস বসবে না, গ্রেট ডিলও বলবে না, আনসার হচ্ছে কি? বিকজ। 17 নম্বর, it was difficult to see clearly because the rain, because the rain, এখানে দেখেন বিকজ এর পরে কি বসছে? বললাম সাবজেক্ট ভার্ব এগুলো আসবে, এগুলো নাই। বিকজ ইট ইজ রেইনিং, ওকে, বিকজ রেইনিং এটা তো হবেই না, বি নাম্বার হবে না। বিকজ ইট ওয়াজ রেইনিং, বিকজ ইট ওয়াজ রেইনিং, বলুন তো আনসার কি হবে? এ নাম্বার তো হবে না, বি নাম্বারও হবে না, তাহলে সি নাম্বার এবং ডি এর মধ্যে কোনটা অ্যান্সার? আপনারা অ্যান্সার করেন। বিকজ ইট ইজ রেইনিং, বিকজ ইট ওয়াজ রেইনিং। দেখে আপনাদের বেসিক কেমন। ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি, পরেরটা দেখেন আমরা বিকজ দেওয়াই আছে, ইট ইজ রেইনিং না ইট ওয়াজ রেইনিং, কোনটা হবে? রাইট, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে বিকজ ইট ওয়াজ, হ্যাঁ, এই যে স্বপ্ন অ্যান্সার করতেছেন, নাইপুর অ্যান্সার করতেছেন, কেন হবে একটু ভালো করে খেয়াল করেন তো। এই শুরুর দিকের বাক্যে দেখেন ওয়াজ আছে, তার মানে পাস্ট টেন্স, পরটাও পাস্ট টেন্স হবে, সো ইট ইজ হবে না, অ্যান্সার হবে কি? ইট ওয়াজ। তাহলে দেখেন এই জায়গায় পার্থক্যটা কি? এ নাম্বার বি নাম্বার আপনি চোখের পলকে সমাধান করতে পারতেছেন বাদ, তখন আপনি বি সি নাম্বার এবং ডি নাম্বার অপশন নিয়ে কাজ করবেন, দেখবেন যে প্রশ্ন দ্রুত সলভ করতে পারতেছেন। আবার দেখেন 18 নম্বর আনসার, উই আর ডিলেড ড্যাশ আ ট্রাফিক জ্যাম, উই আর ডিলেড ড্যাশ আ ট্রাফিক জ্যাম, যানজটের কারণে আমাদের দেরি হলো। এখানে আমরা একটু খেয়াল করি, শুধু বিকজ, বিকজ আ ট্রাফিক জ্যাম, এখানে ভার্ব নাই, তার মানে এই নাম্বার হবে না। বিকজ দেয়ার ওয়াজ, বিকজ দেয়ার ওয়াজ, হ্যাঁ, বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, এটা হইতে পারে। বিকজ অফ দা, বিকজ অফ দা ট্রাফিক, সি নাম্বার তো হওয়ার সুযোগই নাই। বিকজ ইট ইজ, এখন বলেন তো এই যে বি নাম্বার না ডি নাম্বার আনসার, বলেন এই দুইটা বি ডি এর মধ্যে কোনটা আনসার হবে? এ নাম্বার সি নাম্বার অলরেডি বাদ দিলাম, তাহলে বি এবং ডি এর মধ্যে কোনটা আনসার হবে এটা একটু বলেন। দেখেন 17 নাম্বার যারা পারবেন 18 নাম্বারও তারা পারবেন। বিকজ দেয়ার ওয়াজ, বিকজ ইট ইজ, কোনটা হবে? সবাই প্রশ্নটা বুঝে বুঝে আনসার করবেন। রাইট, তাহলে এটার আনসার কি হবে? একটু ভালো করে দেখলেই হবে, উই আর ডিলেড, কি আছে? উই আর ডিলেড। তাহলে এখানে আমরা আনসার কোনটা কনস করতে পারি? এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাকে পাস্ট টেন্স আনতে হবে। ইট ইজ তো পাস না, তাহলে আনসার হচ্ছে বি নাম্বার। ঠিক আছে।
তো যারা অ্যান্সার করতেছেন তাহলে দেখেন, বিকজ এবং বিকজ অফ এই প্রশ্ন সলভ করতে আপনাকে 13 নদী সমুদ্র পার করতে হবে, মুখস্থ করতে হবে না। বিকজ এর পরে কি থাকবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, আর বিকজ অফ এর পরে জাস্ট নাউন বসবে। এটা জাস্ট মনে রাখলে আশা করি এখান থেকে হাজারো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। এগুলো আপনারা একটু সলভ করে নেবেন, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী দেখাই। ফর মানে কি? জন্য। ফর একটা প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি জন্য, তাই না? তো আমরা একটু একটু খেয়াল করব যে পূর্বের কোনো কিছুর ফলস্বরূপ, ফল আবার কি? পূর্বের কোনো কিছুর ফলস্বরূপ, কারণ বা জন্য অর্থে পূর্বের কাজের পূর্বে ফর বসে। পূর্বের কোনো কিছুর ফলস্বরূপ, কারণ বা জন্য অর্থে পূর্বের কাজের পূর্বে কি বসবে? ফর বলবে। যেমন আমরা বলতে পারি হি সেড হি ওয়াজ সরি। হি সেড সে বলেছিল, হি ওয়াজ সরি সে কি দুঃখিত, সে দুঃখিত হয়েছিল, ড্যাশ হোয়াট হি হ্যাড ডান বলছে সে সে হি হ্যাড ডান সে কি করেছিল, সে একটা কাজ করেছিল, যে কাজ করার কারণে সে কি করতেছে? তার কাছে দুঃখ প্রকাশ করতেছে। তার মানে একটা কাজ সে অলরেডি আগেই করে ফেলছে, তার কারণ হিসেবে আমরা কি ইউজ করতে পারি? ফর। তার মানে কি বিকজ ইউজ করতে পারবো না? বিকজ ইউজ করার সুযোগ নাই। অ্যাবাউট ইউজ করো, এটা অ্যাবাউট তো হবেই না, এটা বাদ। এখানে তো অ্যাবাউট হবেই না, এটাও বাদ। তাহলে এখানে দেখেন, আমরা যদি 23 নম্বর প্রশ্ন দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে সি ডি এ নাম্বার, সি ডি বাদ, হ্যাঁ? তাহলে এ নাম্বার বিকজ অথবা ফর, কোনটা অ্যান্সার হবে? তো আমরা তো এখানে একটু ভালো করে দেখবো। এই যে বিকজ এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, দেখেন বিকজ উভয় কারণ অর্থে ব্যবহার করা হবে। বিকজ উভয় কারণ অর্থে ব্যবহার হবে। এখানে দেখেন, এখানে কিন্তু কারণ, কিন্তু সেটা কি? যে দুইটা কাজ হয়েছে এবং দুইটা কাজের জন্য। বিকজ হবে একটা জিনিস, একটা কমন জিনিস দেখায় আপনাদেরকে। বিকজের একটা কমন জিনিস হচ্ছে, ওই গেল দেখেন, বিকজে কিন্তু কমা ইউজ করা হয়। বিকজে কি ইউজ করা হয়? কমা ইউজ করা হয়, হ্যাঁ। তারপর হচ্ছে বিকজের আরেকটা জিনিস যেটা বেশিরভাগ ক্ষেত্রে এটা একটু মনে রাখবেন, যে সাবজেক্ট ভার্ব, কিন্তু এখানে কিন্তু কমা ইউজ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, ডিরেক্ট দুইটা বাক্য চলে আসবে মাঝামাঝি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ফর আসবে। এরপর দেখেন ইনস্পাইট অফ ডিসপাইট, এই জায়গাটা একটু ভালো করে আজকে মনে রাখবেন। ইনস্পাইট এর সাথে অফ বসে, এটা মুখস্থ করে ফেলানি। ইনস্পাইট অফ শুধু ডেসপাইট, ইনস্পাইট এর সাথে অফ বসে, আর না হলে কি বলবে? শুধু ডেসপাইট। ইনস্পাইট এর পরে অফ বসবেন, না হলে কি বলবে? শুধু ডেসপাইট। তাহলে আনসার করেন। ইনস্পাইট অফ ডেসপাইট মানে কি? সত্ত্বেও, কোনো কিছু কি সত্ত্বেও। এরা এরা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বলবে। যেমন 24 নম্বরটা দেখেন, ড্যাশ অল হিজ অ্যাটেম্প টু সলভ দ্য প্রবলেম হি ফেইলড। ড্যাশ অল হিজ অ্যাটেম্প টু সলভ দ্য প্রবলেম বলছে সে সমস্যাটি সমাধান করতে, সে সমস্যাটি সমাধান করার সকল চেষ্টা করা সত্ত্বেও হি ফেল, সে ব্যর্থ হয়েছে। এই যে সত্ত্বেও কোনো কিছু আসলে, আর এদের পরে দেখেন অল হিজ অ্যাটেম্প, হ্যাঁ, নাউন বা নাউন ফ্রেজ বসলে তখন কি ইউজ করতে হয়? ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। তাহলে কি আছে? আফটার হবে না, বিকজ হবে না, বিফোর হবে না, ডিউরিং হবে না, অ্যান্সার হচ্ছে কি? ডিসপাইট। অ্যান্সার কি হবে? ডিসপাইট হবে। তারপরে দেখেন 25 নম্বর, ড্যাশ হি কনভিন্সিং আর্গুমেন্ট the project was not approved. Dash is convincing argument the project was not approved. 25 এর আনসারটা কি হবে আপনারা বলেন তো? although, however, despite, in spite, কোনটা আনসার হবে? তাহলে 25 এর আনসার কি হবে? 25 এর আনসার আমরা বলতে পারি যে ড্যাশ ইজ কনভিন্সিং বলছে আর্গুমেন্ট। আমরা এত কিছু দেখারই দরকার নাই। দেখেন আর্গুমেন্ট মানে কি? তর্ক হওয়া সত্ত্বেও তার প্রজেক্ট কি হয় নাই, তর্ক হওয়ার সত্ত্বেও তার প্রজেক্টটি কি হয় নাই, যে
অ্যাপ্রুভ হয় নাই, তার মানে সত্ত্বেও বললে কি বলবে, ডিসপাইট অথবা ইন স্পাইট অফ। দেখেন অলদো হাউএভার তো হবে না, ইন স্পাইট এর সাথে একটা অফ বসে, সো এখানে নাই, বাট অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার ডিসপাইট। আবার দেখেন আরেকটা প্রশ্ন দেখেন, দ্য বিল ওয়াজ পাসড ইন দ্য পার্লামেন্ট ড্যাশ দ্য অবজেকশনস ইনস্টিড অফ, মানে পরিবর্তে ইন স্পাইট অফ নাই, তার মানে এটা বাদ। ডিসপাইট অফ, ডিসপাইট এর সাথে অফ বসে না, এটা বাদ। এই 27 নম্বরটা একটু ভালো করে খেয়াল করেন, শুধু ডিসপাইট ইনস্টিড, দেখেন কি হবে 27 এর আনসার কি হবে। তার বলছে the bill was passed in the parliament dash the objection, বলছে কি অনেক আপত্তি থাকা সত্ত্বেও সংসদে কি হয় না, বিলটি পাস করা হয় নাই, তার মানে কি হবে, তার মানে ডিসপাইট, শুধু ডিসপাইট। ইনস্পাইট এর সাথে অফ বসে কিন্তু নাই বাদ, তাহলে অ্যানসার কি হবে ডিসপাইট। তাহলে এই যে মনে রাখবেন ইনস্পাইট অফ অথবা ডিসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট মানে হচ্ছে কি সত্ত্বেও। এরপরে দেখেন আমরা পরবর্তী নিয়ম আসি, অলদো অথবা দো, যদিও। অলদো অথবা জো বসলে কি বসবে, যদিও বসবে। এই জিনিসটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো যে অলদো বা যদিও মানে কি। মানে আমি যদি বলি যে রেস্টুরেন্টটা ছোট কিন্তু খাবার এক্সেলেন্ট, খাবার কি অনেক খাবার অনেক ভালো, তাই না? রেস্টুরেন্ট ছোট, খাবার ভালো। বিপরীতমুখী না, অনেক রেস্টুরেন্ট বড় আছে কিন্তু অনেক আয়োজন আছে কিন্তু খাবার ভালো না। তো যখন কোনো কিছু বিপরীত বোঝায়, যেমন অর্থগুলো হয় যদিও, তথাপি, কিছু হওয়া সত্ত্বেও, ওকে, অর্থাৎ বিপরীতমুখী বোঝালেই দো বা অলদো ব্যবহার করবেন। যেমন 28 নাম্বার দেখেন, ড্যাশ দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, রেস্টুরেন্ট কি ছোট হওয়া, রেস্টুরেন্ট যদিও রেস্টুরেন্ট ছোট, দ্য ফুড ওয়াজ ভেরি এক্সেলেন্ট, দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট, তার মানে বিকজ না, দেন না, সো না, আনসার হচ্ছে কি অলদো। এরপর দেখেন 29, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সবকিছু বুঝতে পারিনি। আই এনজয়েড দ্য লেকচার, বলছে আমি যদিও সবকিছু বুঝতে পারিনি তবে আমি কি লেকচারটা কি করেছি, এনজয় করেছি, উপভোগ করেছি। তার মানে কি যদিও ইভেন হবে না, ইনস্পাইট হবে না, অ্যাজ হবে না, অলদো। ঠিক আছে, তারপর দেখেন আমরা আপনাদের একটা প্রশ্ন সলভ করতে দেই। 32 আনসার করেন, আই কুড নট স্লিপ ড্যাশ ভেরি টায়ার্ড, এটা আনসার কি হবে 32। তাহলে আমরা কি বলছেন, আই কুড নট স্লিপ ড্যাশ ভেরি টায়ার্ড। আচ্ছা আমি এখানে একটা জিনিস বলে রাখি, হ্যাঁ, এই প্রশ্নগুলো দেওয়ার কারণ কি, আপনাদের কারণ হচ্ছে একটু সময় নিয়ে প্রশ্নটা পড়বেন, পুরো প্রশ্নটা পড়বেন, অ্যান্সার পারবেন আমি জানি, কিন্তু পুরো প্রশ্নটা বসবেন, অপশনে কি কি আছে, কেন হইলো, কি কারণ হইলো, এই জিনিসগুলো অনুমান করবেন, ফিল করবেন। তাহলে হচ্ছে কি পরবর্তীতে আপনি যখন একটা জিনিস ভালোভাবে সলভ করবেন, পরের জিনিসগুলো অটো ইজি হয়ে যায়। আই কুড নট স্লিপ ভেরি টায়ার্ড, আই কুড নট স্লিপ, আমি কি ঘুমাতে পারিনি, কারণ হচ্ছে কি দেখেন, অলদো আই ওয়াজ ভেরি টায়ার্ড, যদিও আমি কি অনেক ক্লান্ত ছিলাম কিন্তু আমি ঘুমাইতে পারিনি। ক্লান্ত থাকলে তো মানুষ ঘুমায়, উল্টা হয়েছে, এই জন্য অলদো আই ডোন্ট ওয়াজ, ঠিক আছে। ইনস্পাইট অফ, এটা তো হবেই না, ডিসপাইট এটাও হবে না, ডিসপাইট আই ওয়াজ এটাও হবে না। মনে রাখবেন ইনস্পাইট অফ ডিসপাইট মানে কি সত্ত্বেও, আর অলদো মানে হচ্ছে কি যদিও, বিপরীত ঘটনা।
তো বিপরীত ঘটনা বুঝালে এটা আপনাকে ইউজ করতে হবে। তাহলে 32 আনসার কি হবে? although I was, ওকে। আর বাকিগুলো একটু দেখে নেবেন, আমরা এটা নিয়ে আর মাথা ব্যথা করতেছিলাম। এই জায়গাটা ইভেন ইফ এবং ইভেন দো দুইটার অর্থ হচ্ছে যদিও। দুইটার অর্থ কি? যদিও অথবা যদিও। পার্থক্যটা কি? ইভেন ইফ মানে হচ্ছে অনুমান করা, অনিশ্চিত। এটা একটু লিখে নেন, হ্যাঁ। ইভেন ইফ মানে কি? অনুমান বা অনিশ্চিত, নিশ্চিত না। আর ইভেন দো মানে হচ্ছে কি? সত্য বা নিশ্চিত, সত্য অথবা নিশ্চিত। তাহলে ইভেন ইফ হচ্ছে কি? কল্পনা অথবা অনুমান করা, মানে অনিশ্চিত, হইতেও পারে নাও পারে। কিন্তু ইভেন দোটা হচ্ছে কি? 100% নিশ্চিত। তাহলে আমরা একটু আসি, দেখেন, hospitable people like speaking to foreigners, they have not been introduced. তাহলে আমরা এখানে একটু বুঝতে পারতেছি, দেখেন, হসপিটাবল বলছে, হসপিটাবল পিপল লাইক স্পিকিং টু ফরেনার্স, বলছে আতিথেয়রা কি করেন? যে বিদেশিদের সাথে কথা বলতে চায়। আতিথেয়রা কি? বিদেশিদের সাথে কথা বলতে চায়। দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউস, যদিও তাদের পরিচয় জানে না। তার মানে বিদেশিরা কথা বলতে চায়, কিন্তু তারা যদিও তাদের পরিচয় মানে পূর্বে কোনো পরিচিত নয় বা পরিচয় জানে না। এখন দেখেন একটা জিনিস, দেখেন, আপনি একটা অচেনা মানুষের সাথে কথা হইতেও পারে, নাও হইতে পারে, এটা 100% ট্রু না। তো এক্ষেত্রে ইভেন ইফ ইউজ করবেন। তাহলে শুধু ইভেন না, সো না, ফর না, তবে কি? ইভেন ইফ। কিন্তু 37 আনসার দেখেন, দ্য চাইল্ড ওয়েন্ট আউট, হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু ডু। এখন এই জায়গায় বলছে কি? যে শিশুটি কি? শিশুটি চলে গেলে তার মা কি বলছে? তার মা হচ্ছে কি করছে? আমাদের এখানে কি করে বলেন? যে তার মা, শিশুটি চলে গেলেন, দ্য চাইল্ড ওয়েন্ট আউট, হিজ মাদার টোল্ড, বলছে হ্যাড টোল্ড হিম নট টু, বলছে নট টু, বলছে তার মা, এই যে শিশুটি চলে গেল, তার মা কি করে? কিছু বলতে চাচ্ছিল বা কান্না করছিল, এরকম কিছু হতে পারে না? এটা তো ট্রু, এটা তো সত্য ঘটনা। তাহলে আমরা কি বলবো? ইভেন ইফ বসাবো না, আনসার হচ্ছে ইভেন দো। 38 আনসার কি হবে? ড্যাশ শি ক্যান্ট ড্রাইভ, শি হ্যাজ বট এ কার। সে একটি গাড়ি কিনছে, যদিও সে গাড়ি চালাতে কি পারে? যদিও সে গাড়ি চালাতে পারে না। সেটা গাড়ি কিনেছে, যদিও সে গাড়ি চালাতে পারে না। 38 আনসার কি হবে বলেন তো? 38 নম্বর প্রশ্নের আনসার কি হবে? ইভেন ইফ নাকি ইভেন দো? এখন এখানে একটু চিন্তা করেন, যে সে গাড়ি চালাতে পারে না, ড্রাইভার রেখে দিবে, তারই নিজের গাড়ি চালাতে হবে, বিষয়টা এমন না, তাই না? তাহলে আমরা কি ইউজ করবো? ঘটনা তো সত্য, তাহলে আমরা আনসার করবো ইভেন দো। আনসার হচ্ছে কি? সি নাম্বারটা। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু পড়বো, ইভেন ইফ এবং ইভেন দোর অ্যান্সারটা আপনারা সবাই দেখবেন আশা করি। আরেকটা প্রশ্ন 39, আই ডিডন্ট বাই দ্য কার ড্যাশ ইট কমপ্লিটেড অল দ্য, বলছে কি? all the performance test successfully। 39 আনসার কি হবে বলেন? এটা তো একদম ইজি, এটা পারবেন। বলছে আমি গাড়িটি ক্রয় করে নি, যদিও গাড়ি কি সফলভাবে সবগুলো কার্য পরীক্ষা সম্পূর্ণ করেছিল। হাউএভার, যাই হোক হবে না, ডিসপাইট হবে না, বিসাইড না, ইভেন ইফ দো। আচ্ছা, এই ইফ নিয়ে আমি আপনাদের একটা লেকচার দিব, সো ইফ নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কন্ডিশনাল সেন্টেন্স যখন পড়াবো তখন ইফ নিয়ে আমরা ইন ডিটেইলস কথা বলবো। ইফ মানে হচ্ছে যদিও, ওকে? ইফ মানে হচ্ছে যদিও। সো আমরা এখানে পড়তেছি না, কারণ ইফের আমরা নতুন একটা টপিক কন্টেন্ট পড়াবো, ওই জায়গায় আমরা ইন ডিটেইলস আলোচনা করবো, এটা একটা টপিক, ওকে? সো আমরা ইফটা এখানে স্কিপ করব, ওকে? এখন দেখেন, ইফ মানে হচ্ছে যদিও। ইফ মানে কি? যদিও। ইফ মানে হচ্ছে যদিও। আর আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে যদি না। তাহলে ইফ হচ্ছে পজিটিভ, আনলেস মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এখানে একটু আসি, আমরা যদি একটু বলি, দেখেন, হি উইল এন্ড আপ ইন প্রিজন, হি ইজ নট কেয়ারফুল। কি বলছে? হি উইল এন্ড আপ ইন
প্রিজন। এখন বলছি কি, সে যদি সতর্ক না হয়, হি ইজ নট কেয়ারফুল, সে যদি সতর্ক না হয় তাহলে তাকে কারাগারে থাকতে হবে। সে যদি সতর্ক, যদি ইংলিশে আমরা ইফ ইউজ করছি, তাই না? অলদো হবে না, ডেসপাইট হবে না, ইভেন ইফ। আর আনলেস মানে হচ্ছে নেগেটিভ, যদি না অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি একটু এখানে দেখি, আই উইল নট গো, আমি যাব না, ড্যাশ আই এম ইনভাইটেড, যদি না আমাকে কি করা হয়, আমন্ত্রণ করা না হয়, যদি না আমাকে কি করা হয়, ইনভাইট করা না হয়। তাহলে আমরা এখানে দেখেন কি হবে, বিকজ হবে না, লিস্ট হবে না, আনলেস। আনলেস মানে যদি না, ওকে, আনলেস মানে যদি না। তারপর দেখেন, ড্যাশ ইউ রান, ইউ উইল নট ওভারটেক হিম, ড্যাশ ইউ রান, ইউ উইল নট ওভারটেক হিম। এখানে দেখেন, ড্যাশ ইউ রান, যদি না কি করে, তুমি দৌড়াও, ইউ উইল নট ওভারটেক হিম। এখন তুমি যদি দ্রুত না দৌড়াও, দ্রুত না দৌড়ালে কি তুমি কি ওভারটেক করতে পারবা? তাহলে দেখেন, এই যে ইউ উইল নট নেগেটিভ করা হয়েছে, যদি না, তাহলে আনলেস। তাহলে আমরা এখানে কি বললাম, ইফ মানে হচ্ছে যদি, আমরা এটা নিয়ে ইন ডিটেইলস কথা বলবো। আর আনলেস মানে ইফ এর অপোজিট, অর্থাৎ নেগেটিভ হলে, যদি না বুঝাইলে আনলেস ইউজ করি। আনলেস শব্দটাই নেগেটিভ, সো এর সাথে আর এক্সট্রা ওয়ার্ড নেগেটিভ এক্সট্রা নট ইউজ করা লাগবে না। ওকে, এরপর দেখেন, ইন কেস, পূর্ব সতর্ক। আমার কাছে ইন কেস মানে যদি অর্থে ব্যবহৃত হয়, যে কাজটি করতে পারবে তার পূর্বে ইন বসে, ইন কেস বসে। দেখেন, while going to office, while going to office take your umbrella, it rains. while going to office, তুমি অফিসে যাচ্ছ, take your umbrella, তুমি তোমার ছাতাটা নাও, যদি বৃষ্টি হয়। মানে বৃষ্টিটা হয় নাই, কিন্তু ঘটার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। যদি কখনো কোনো কিছু ঘটতে পারে, সম্ভাবনা বোঝায়, এক্ষেত্রে আমরা ইন কেস ব্যবহার করবো। তাহলে কি, এই যে অ্যান্সার হচ্ছে এই নাম্বার, ইফ হবে না, ইফ নট হবে না, পারহ্যাপস না হবে না, এলস হবে না। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের কনজাংশন উপরে 2টা ক্লাস নিব আমরা। নেক্সট ক্লাসে আমরা প্রোভাইডেড দ্যাট থেকে শুরু করে আমরা আরেকটা ক্লাস নিলে মোটামুটি হয়ে যাবে। আমরা একবারে সব পড়াচ্ছি না, কারণ এখানে অলরেডি আমরা যদি আপনাদেরকে দেখাই, প্রায় 49টা প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ, আমি চাইলে এটা আরো নিয়ে আসতে পারতাম, সবই সলভ করাইতে পারতাম, কিন্তু একটা লেকচার কখনো এক কেন্দ্রিক হওয়া উচিত না। অর্থাৎ আমি আপনাকে সব সলভ করাই দিব আর আপনি নিজে কোনো চেষ্টা করবেন না, তাহলে হয় না। 49টার মধ্যে অ্যাটলিস্ট আমি 20 থেকে 25টা প্রশ্ন এবং মৌলিক অ্যান্সার গুলো বলে দিয়েছি। আর 20টার মতো প্রশ্ন আছে, ওই 20টা প্রশ্ন আপনারা কি করবেন, আপনি নিজে সলভ করবেন, বুঝে বুঝে সলভ করবেন। কোথাও গিয়ে দেখবেন ভোকাবুলারিতে আটকাবেন। ভোকাবুলারির জন্য তো এখন অ্যাভেলেবেল ডিকশনারি, তারপর হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট, হ্যাঁ, চ্যাট জিপিটি বা হচ্ছে ডিকশনারিতে গিয়ে সার্চ দিতে পারেন। সো ভোকাবুলারিতে আটকাবেন, সেই ভোকাবুলারি যেটা পারবেন না ওটা লিখে ফেলবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে, আমি যা পড়াচ্ছি ওই পড়ানোর মৌলিক থিমটা বুঝতে পারতেছেন না, অর্থাৎ অলদো বা যদিওর মূল থিমটা বুঝতে পারতেছেন কিনা। যদি সম্ভব হয় একটা নোট নিয়ে, এক্সাম্পল লেখার দরকার নাই, শুধু এই অলদো দোর যে সঠিক যে বিষয়টা, এটা একটু মনে রাখবেন, মৌলিক কি ওয়ার্ডটা। 3 নাম্বার কাজ হবে, আমি যা প্রশ্ন সলভ করছি এগুলো তো আরেকবার দেখবেন, ভালো করে দেখবেন, বুঝবেন। প্রথমে প্রশ্নটা ভালো করে পড়বেন, অপশনগুলো 4টার মধ্যে কোনগুলো বাদ গেল, কেন বাদ গেল এটা বুঝবেন। আর যেটা অ্যান্সার হইলো, 2টার মধ্যেই বেশিরভাগ কনফ্লিক্ট থাকে, 2টার মধ্যে কনফিউজ থাকে, ওই 2টার মধ্যে কেন হলো, এই জিনিসটা যখন বুঝে পড়বেন, আপনার ব্রেন অটো গ্রো ফিল করবে এবং আপনি প্রশ্ন দেখলে দ্রুত সলভ করতে পারবেন। মানে আপনি যারা নতুন আছেন, তারা আগের ক্লাস করছেন বা না করছেন বাদ দেন, এই ক্লাসটা ভালো করে করেন। এই ক্লাসটা করার পর শেষ, সপ্তাহে 3 দিন ক্লাস, এই ক্লাসটা করবেন, আর বাকি 4 দিন থাকবেন, বাকি 4 দিনে 2 থেকে 3টা ক্লাস করবেন। অর্থাৎ লেকচার 1 থেকে শুরু করবেন, ওখান থেকে স্টার্ট, যেহেতু রেকর্ড আছে, আর এখান থেকে লাইভ ক্লাসগুলো করবেন। অর্থাৎ যারা পূর্বে ক্লাস করেছেন তারা তো 3 দিন করবেন, প্রত্যেক 3 দিন ভালো করে পড়বেন, বুঝবেন। আর যারা নতুন আছেন, নতুন লেকচারটা ভালো করে বুঝে পুরাতন লেকচারগুলো, পুরাতন রেকর্ডগুলো দেখতে থাকেন। কোনো প্রবলেম থাকলে আমি আপনাদের সাথে আছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা আপাতত আপনাদেরকে পড়াচ্ছি, এরপরে এইটার উপর রিভিশন হবে, এক্সাম হবে, ঠিক আছে? তো অর্থাৎ একই জিনিস যখন আমি এখন পড়াচ্ছি, আপনি নিজে পড়তেছেন, করতেছেন, এরপরে এগুলো প্রত্যেকটা টপিকের আবার এক্সাম নিব, এক্সাম দিয়ে আবার ওগুলোর কিছু কিছু সলভ হবে, কিছু সলভ নিব না। যখন এক্সাম দিয়ে কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের যে লাইভ হচ্ছে, মানে লাইভের রেকর্ড থাকবে, রেকর্ডে আপনি কমেন্টে বলতে পারেন। অর্থাৎ আমি আপনাদেরকে এমন ভাবে রেডি করতেছি, আগামী 6 মাসের মধ্যে
বাংলাদেশের যত কম্পিটিটিভ পরীক্ষা, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বাংলাদেশের যত চাকরি পরীক্ষা, সকল পরীক্ষায় আপনি রেডি হয়ে থাকবেন। অর্থাৎ গ্রামার হবে আপনার কাছে পানিবাদ। জাস্ট রেগুলার বেসিস করে যান, সপ্তাহে 3-4টা ক্লাস করেন, ওই এক মাসে আপনি বই শেষ করে ফেলবেন। এরকম চিন্তা করলে জিন্দিগি তো হবে না, জিন্দিগি তো আপনার চাকরি হবে না। ক্ষেত্র বিশেষ একজন হইলেও হইতে পারে, সেটা তার কপাল গুণে হবে, তাই না? এই জন্য আমি আপনাকে বলি, চাকরি পরীক্ষা দেওয়ার আগে নিজে প্রিপেয়ার হন। ধরেন আপনি ভালো করে পড়ে যখন একটা পরীক্ষা হবে না, সেকেন্ড পরীক্ষা হবে, কিন্তু আপনি না পড়ে একটা কেন 100টা পরীক্ষা দিলেও না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বুঝে জিনিস পড়া এক জিনিস, না বুঝে পড়া এক জিনিস। এই জন্য আমি বলি, এই বইটা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, দেখবেন ভালো একটা আউটপুট নিয়ে যেতে পারবেন। আপনি আমাকে ধন্যবাদ দিবেন যদি শেষ দিন পর্যন্ত থাকেন। আর যদি ওই কয়েকটা ক্লাস করেন, কয়েকটা বাদ দেন, এই চিন্তা করলে আর করতে পারবেন না। অ্যাটলিস্ট লাইভ ক্লাসগুলো 3 দিন হয়, সেই 3টা করেন সপ্তাহে। আগামী আমরা 4 থেকে 6 মাসের মধ্যেই বইটা কমপ্লিট করে ফেলতে পারবো। অর্থাৎ শেষ দিকে গিয়ে আমাদের এমনও হতে পারে ক্লাস প্রতিদিন থাকবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা দেখা হবে নেক্সট ক্লাস হচ্ছে কি, আমি আবার বলছি, পড়ার থেকে আমার যে পরিকল্পনা বা আমার যে প্ল্যানটা আমি আপনাকে শেয়ার করতেছি, এগুলো অ্যাপ্লাই করেন, এগুলো আপনার জন্য আরো সাপোর্ট হবে। আর 50টা প্রশ্ন ভালো করে সলভ করুন। কোথাও প্রবলেম থাকলে 3টা কালার ইউজ করবেন। ধরেন আমি আমার বইটা কি করছি জানেন, এই যে আমি আপনাকে দেখাই, আমি কিন্তু শুধু আপনাদের পড়ানোর জন্যই এই বইটা আবার পড়েছি। আমি কি করেছি দেখেন, প্রথমে যে কাজটা করেছি, প্রথমে দেখবেন সহজ, কঠিন, একদমই পারবে না, 3টা কালার ইউজ করবেন। একটা কালার হচ্ছে পেন্সিল ইউজ করবেন, আর একটা লাল ইউজ করবেন, আর একটা হচ্ছে যেটা আপনি কি মানে যেটা আপনার পড়ার দরকার নাই, এই একবার পারলেই পারেন, পড়ার দরকার নাই, ওটা স্কিপ করবেন, ওটার দরকার নেই। এই যে পেন্সিল দিয়ে যেটা পড়বেন, যেটা পারতেছেন না, ওইটা পেন্সিল দিয়ে, আর লাল দিয়ে হচ্ছে নিজের জিনিসগুলো মার্ক করে রাখবেন। বইটা রাখেন, একটা নোট বানাবেন মাস্টার বইয়ের জন্য, যে আমি যা পড়াচ্ছি এটার মূল জিনিস থাকবে। এই যে অলদো বা দো মানে হচ্ছে কি যদিও, তথাপি, কিছু, এই 3টা ওয়ার্ড লেখা থাকবে। এটা বিপরীত মুখী বোঝায়, এই এতটুকুই। এরপর দেখেন আমরা পড়াইছি কি ইনস্পাইট অফ মানে কি, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, সত্য, এটা লেখা থাকবে। প্রশ্ন এখান থেকে পড়বেন, বিকজ, বিকজ অফ, বিকজ কখন বসে, বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ একটা পুরো একটা বাক্য বসে, আর বিকজ অফ এর পরে শুধু নাউন বসে। তো এই যে মৌলিক জিনিসগুলো যখন লিখে রাখবেন, আর আপনি যখন পরীক্ষার জন্য দেখবেন প্রিপেয়ার হবেন, আর যখন এক্সাম দিবেন আমাদের এখানে, তখন আপনি বুঝতে পারেন। তো আমি আবারও বলছি, যদি আপনার এরকম থিঙ্কিং থাকে যে আসলাম, আমরাও যেহেতু অন্যান্য আমাদের নিজস্ব কোর্স আছে, সো আমরা তো সেই কোর্সগুলোতে শুধুমাত্র মূল জিনিসগুলো নিয়ে ডিসকাস করি, তাই না? আর এটা এমন একটা কোর্স, এই কোর্সটা হচ্ছে বোরিং কোর্স, এত কিছু কেন পড়বো? কিন্তু না, এটা বোরিং ফিল হইলেও 6 মাস যদি ভালো করে পড়েন, আপনার ইংরেজির জন্য লাইফ টাইম গ্যারান্টি। আর এর বাইরে কোনো কোর্স করা লাগবে না, কোনো অন্য বই পড়া লাগবে না। শুধু আপনি কি করবেন, কিছু কিছু এক্সাম দিবেন, নিজে প্রবলেম বের করবেন, ওই প্রবলেমের উপর আপনি কাজ করবেন, তখন দেখবেন ইংরেজি। আর শোনেন, আমি একটা জিনিস বলি, 4টা অপশনের 4টা কেন 3টা বাদ যায়, এটা কেমনে বুঝবেন? যখন আপনার বেসিক স্ট্রং হয়। আর বেসিকটা কেমনে স্ট্রং হবে? বেসিকটা হচ্ছে এরকম না 1 মাসে সব শেষ করবেন, ওইটাকে বেসিক বলে না। বেসিক হচ্ছে ধীরে ধীরে ডেভেলপ হয়। দেখবেন যে গ্রাম অঞ্চলে বলেন, হ্যাঁ, যে কলা গাছের মতো লম্বা হয়েছে। কলা গাছের মতো লম্বা হয়েছে মানে কি, যে শুধু সে মানে গাছটা লম্বাই হয়েছে, কিন্তু ঝড় বাতাস আসলে ভেঙে যায়। তো ওই ভেঙে গেলে তো আর কাজ হবে না। এই জন্য আপনার যে কাজটা করতে হবে, যে ঝড় বাতাস উড়াধুরা যাই আসুক, আপনি শক্ত হয়ে থাকবেন, টিকে থাকবেন। আর এইটাই হচ্ছে মাস্টার কোর্সের একটা বিশেষত্ব। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, গুড নাইট।